নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের নির্ধারিত নির্বাচন এবং এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক সুমি খানের সঙ্গে। সুমি খান, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার। আপনার ইউনূস সরকারের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যাই বলুন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করেছে, কিন্তু বিভিন্ন মহল থেকে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তাতে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ। ইতিমধ্যে শেখ হাসিনা তিনি বলেছেন নো ভোট নো ভোট। ভোট অর্থাৎ নৌকা হচ্ছে তার প্রতীক চিহ্ন, অর্থাৎ ভোট যদি না থাকে তাহলে ভোট হবে না। এই পরিস্থিতিতে আপনি নির্বাচন হওয়াটা কতটা সম্ভব বলে মনে করছেন? অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য এবং যারা দেখছেন। শেখ হাসিনা বলছেন বলতে কি, আসলে বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং প্রাচীনতম বলতে পারেন যে রাজনৈতিক দল, এবং বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে বাংলাদেশকে মুক্ত করবার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা আওয়ামী লীগ, এবং বাংলাদেশের আপামর জনতাও মনে করে যে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে, বঞ্চিত বা নিপীড়িত জনগণের অধিকার ফিরে দেওয়ার ক্ষেত্রে একমাত্র এই দলটি ক্ষমতায় গেলে তারা পায়। সেই জায়গায় আমি এইটুকু বলতে পারি যে নো ভোট অ্যান্ড নো ভোট। নৌকা প্রতীক না দিলে ভোট দেবে না, কেননা আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। তারা রাজনীতির মাঠে যেন না আসে, যেহেতু একটা সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র, যাতে মুক্তিযুদ্ধের পক্ষের কেউ আসতে না পারে। এই কারণে এই নির্বাচন হবে কি হবে না সেটা কিন্তু এখনো দেশের ভেতরে বা বাইরে যতই তারা প্রচারণা করুক, তাদের মধ্যেও বেশ কিছু দ্বন্দ্ব, যারা মৌলবাদী আছে, জঙ্গি সংগঠন আছে, তাদের বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে অন্তর্ভুক্ত হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ঘাতকের ভূমিকা নিয়েছে, নির্বিচার গণহত্যা, সংখ্যালঘু নিধন করেছে, তাদেরকেও নির্বাচনে তারা অন্তর্ভুক্ত করবার জন্য ঘোষণা এবং তাদেরকে বৈধতা দিয়েছে, যে কারণে সাধারণ জনগণ অংশ নেবার কোনো সুযোগ আসলে নেই আর কি। এই কারণে আপনি মৌলবাদীদের কথা বললেন, জামাতের সঙ্গে যারা ছিল, বিশেষ করে এনসিপি, গত কয়েকদিনে দেখা গেছে এনসিপির মধ্যেও ভাঙন ধরেছে। তাহলে এই যে জামাত শিবির এবং ইসলামপন্থী যারা, তাদের মধ্যে যে ভাঙন, এইটা আপনি কিভাবে দেখছেন? এটা বাংলাদেশের ভোটে কিভাবে প্রভাব ফেলবে? আমি আগেই বলেছি, এই ভোটটা আসলে সাজানো একটি নির্বাচন এটি। হ্যাঁ, এই জন্য যে গণভোট, যখন জিয়াউর রহমান 78 সালে গণভোটের আয়োজন করেছিল এবং সেটা নিরাপত্তা রক্ষীরাই ভোট দিয়ে দিয়েছিল, জনগণের কোনো ছিল না, ভূমিকা নেবার সুযোগ ছিল না। একইভাবে এবারে আপনারা দেখবেন ইউনূস, প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার সহযোগীরা বলেই দিচ্ছে আপনারা হ্যাঁ ভোট দিবেন। জনগণকে তো যেতেই দিবে না, এবং সেখানে জনগণ যাবারও সুযোগ নেই, অথচ তারা কতটা নির্লজ্জ। আপনারা যেখানে বলেই দিচ্ছেন আপনারা হ্যাঁ ভোট দিবেন, এবং সেখানে আপনি মৌলবাদীদের কথা যেটা বললেন, জামাত এবং এনসিপি মূলত এই সংগঠনটি গঠন করা হয়েছে জুলাই মাসে, আপনার 2024-এর জুলাইতে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে উচ্ছেদ করে পাকিস্তানপন্থী একটি মৌলবাদী শাসন প্রতিষ্ঠা, এবং যারা জঙ্গিবাদের অভিযোগে ব্লগার হত্যা, বাংলাদেশি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে নির্বিচারে যারা, এবং আনসারুল্লাহ বাংলা টিম সহ জামাতেরই তারা বিভিন্ন নামে তারা ছিল, তাদেরকে কারামুক্ত করে, এবং ইভেন টপ টেরর যারা ছিল তাদেরকে কারামুক্ত করে তাদের মধ্যে থেকেই ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে সংগঠন করেছিল। তারা ভেবেছিল
সেই সংগঠনের অনেকের আশা ছিল তারা সকলে উপদেষ্টা পদ পাবে, তারা অনেকে বড় বড় পদ পাবে, তাদেরকে বিপুল অঙ্কের টাকা পয়সায় তারা অর্থবান হয়েছে, প্রতিপত্তি পেয়েছে, কিন্তু তারা অধিকাংশই পদত্যাগ করেছে। এবং কারণ তাদের অনেককে নির্বাচনে প্রতীক, তারা প্রতীক নেবে কিনা সেটা নিয়েও টালবাহানা কিছুদিন ছিল, নিজেরা বিভিন্ন অজুহাত, সময় ক্ষেপণ, এবং সময় ক্ষেপণের ধারাবাহিকতায় তাদের অনেকে প্রার্থিতা বাতিল করেছে। তো যারা এত বীর দর্পে এনসিপি করে শেখ হাসিনার নামে বিকৃত তথ্য এবং বিকৃতি প্রদর্শন করে যারা বীরত্ব দেখিয়েছিল, তারাই কাঁদতে কাঁদতে, লিটারেলি আক্ষরিক অর্থেই কেঁদে কেঁদে তারা বিদায় নিল। এবং সেই এনসিপি কে নিয়ে এখন বাম সংগঠনগুলো যারা আছে তাদেরও কিন্তু চীনের কারণে বা যে কোনো কারণেই হোক তারা কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছে। এবং আপনারা জানেন হাদি নামে এক আত্মঘাতী জঙ্গিকে হত্যা করা হয়েছিল, যে জঙ্গির হত্যার দায় এখনো কেউ স্বীকার না করলেও যাকে অভিযুক্ত করা হয়েছে সে বিদেশ থেকে বলেছে সেই সব কিছুতে জড়িত নয়, তারা ভারতকে দোষারোপ করেছিল। এই সরকারের একটি কাজ সেভেন সিস্টার দখল বা যে কোনো কিছুতে ভারতকে দায়ী করা। তো ওই ধারাবাহিকতায় দলগুলো ভাঙছে, ওরা নিজেরাই দেখতে পাচ্ছে একটি মিথ্যার উপর তারা দাঁড়িয়ে আছে এবং তাদের কাউকে কোনো সুযোগ দেয়া হবে না, যে কারণে তারা নির্বাচনেও সুযোগ পাবে না। এই নির্বাচনটা একটি প্রহসন মাত্র, নির্বাচন তো নয়, প্রহসনের সরকারের। আপনি আপনার বক্তব্যে দুটো জিনিস বললেন, একটা জিয়াউর রহমানের কথা উল্লেখ করলেন এবং হাদি হত্যার কথা উল্লেখ করলেন। এই দুটো সূত্র ধরে আমি প্রথমে যেটা জানতে চাইবো যে 17 তারিখ বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ দিল্লিতে প্রেস কনফারেন্স করে বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে যদি ভোটে অংশ নিতে না দেওয়া হয় এবং তার জন্য সমস্ত ক্ষেত্র প্রস্তুত, এবং বাংলাদেশের এখন একমাত্র কাজ হচ্ছে ভারত বিদ্বেষ তৈরি করা এবং ভারতের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশে যদি হাসিনা সরকারকে বা হাসিনা সরকার বলতে আওয়ামী লীগকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তারা অবশ্যই নেবে। সেই সম্ভাবনা কি আদৌ আছে? একেবারেই আছে, ক্ষেত্র পুরোপুরি প্রস্তুত। কেননা বাংলাদেশে যারা রাজনীতি করে না, সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ, তারা দীর্ঘদিন গত 18 মাসে নিঃস্ব হয়ে কেউই আসলে নিরাপদ নেই। বাড়ির ভেতর ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করে ফেলছে, মা মেয়েকে মসজিদে, আপনার আগে শুতে বলেছিলাম, মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করছে, তাদের দিনের পর দিন না খেয়ে রয়েছে, আপনার পাসপোর্টের মান অত্যন্ত নিচে, প্রবাসীরা বিপন্ন, কারণ যে যে দেশে আছে ছাত্র থেকে শুরু করে ডেনমার্কে বাংলাদেশের ছাত্রদের অনেকটা কর্নার করে ফেলা হয়েছে। ইউরোপের 19টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদেরকে একরকম নিষিদ্ধ করবারই প্রক্রিয়া তারা নিয়েছে। এই যে বিশ্বজুড়ে বাংলাদেশের নাগরিকদের যে অবস্থানে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন একেবারে অতল থেকে, তিনি এক দূরদর্শী রাষ্ট্রনায়ক বটে এবং বাস্তববাদে অনেকটাই, ভুল ত্রুটি তো আছে, তার বেশ কিছু ভুল ত্রুটি ছিল এবং যে হাসান মাহমুদ বলছেন তাদেরও বেশ ভুল ত্রুটি ছিল। সেই জায়গার ধারাবাহিকতায় আমি তারপরও, ইভেন দো আপনাকে এটা বলতেই হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন পুরোপুরি প্রেক্ষিত প্রস্তুত। আওয়ামী লীগ যদি তাদের গোষ্ঠীতন্ত্র, গোষ্ঠী দ্বন্দ্ব এবং তাদের সত্যিকার অর্থে রাজনৈতিক দূরদর্শিতার জায়গায় ফিরে যায়, 75-এর পরবর্তী যেটা হয়েছিল বা 71-এর আগে যেটা হয়েছিল, সেই দূরদর্শী নেতৃত্বের কেউই এখন নেই সত্য। তবে যারা কারাগারে আছে তাদের মুক্তির কথা হাসান মাহমুদ বলেছেন, কারাগারে তিল তিল করে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের কথা হাসান মাহমুদ, ব্যারিস্টার নোফেল সহ যারা কালকে সংবাদ সম্মেলন দিল্লিতে করেছেন তারা উল্লেখ করেছেন। আপনি জানেন সাংবাদিকরা বিভিন্ন মতের পথে, বিএনপির মতের এবং আওয়ামী লীগ বিরোধী মতের অনেক সাংবাদিক কিন্তু কারাগারে, দলমত নির্বিশেষে সাংবাদিকরা কারাগারে। এই পরিস্থিতিতে সকল স্তরের মানুষ যখন এখন ভয়ঙ্কর রকম ক্ষুব্ধ এবং বঞ্চিত, নিপীড়িত,
নির্বিশেষে, কারো নিরাপত্তা নেই, না কন্যা শিশু, না পুত্র, না শিশু পুত্র, 7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় মেরে ফেললো সেদিন। এই যে নির্বিচার হত্যাযজ্ঞের কোনো বিচার হচ্ছে না এবং আইনও পাচ্ছে না, পুলিশ ভরসা পাচ্ছে না, এই পরিস্থিতিতে সকলেই কিন্তু বলছে শেখ হাসিনাই একমাত্র ত্রাতা হয়ে বাংলাদেশে আসতে পারে না। আপনি বিএনপির কথা উল্লেখ করলেন। তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মানুষের যে উচ্ছ্বাস, তারেককে নিয়ে যে উচ্ছ্বাস, সেটাও দেখা গেছে। এর ফলে আপনার বাংলাদেশের নির্বাচনে বিএনপি কতদূর সাফল্য লাভ করতে পারে এবং তার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কি পরিবর্তন হতে পারে? এখানে দুটো বিষয়, এক হচ্ছে বিএনপির বাংলাদেশে অবস্থান এবং ভারতের সাথে সম্পর্ক। আপনাকে একটা মানে আমি যেহেতু প্রফেশনাল সাংবাদিক এবং আমি মূলধারার সাংবাদিকতায় আছি, প্রণব মুখার্জি যখন বাংলাদেশে গেছেন, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন 2004-এ 5-এ, খালেদা জিয়া কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি, তার সম্মানও দেননি। যতবারই বিএনপি ক্ষমতায় এসেছে শুরু থেকে, জিয়া রহমান ক্ষমতায় এসে কিন্তু সবার আগে সংবিধান পরিবর্তন করে বিসমিল্লাহ বসিয়েছেন এবং যে গোলাম আজমকে পাকিস্তান 71-এর গণহত্যার জন্য 3টি বাহিনী, আল বদর, রাজাকার, আল শামস, 3টি বাহিনী গঠনের জন্য গ্যাজেট করেছিল পাকিস্তান, সেই গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 72 সালে দেশে ফিরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। এর সবকিছু বৈধতা দেবার জন্য জিয়া রহমান ক্ষমতায় এসেছিলেন এবং ভারতের সঙ্গে সকল রকমের বৈরিতা কিন্তু বিএনপি আমলেই বারবার হয়েছে। সুতরাং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে বা ভালো করবে, এটা কিন্তু বিএনপির রাজনীতিতে কখনো দেখা যায়নি, বিপরীতটা দেখা গেছে। একইভাবে বাংলাদেশের জনগণ সাংবাদিক নিপীড়ন 2001 থেকে 5, আমি নিজে গ্রেফতার হয়েছিলাম জঙ্গিবাদ বিরোধী প্রতিবেদন করার দায়ে। 12 জন সাংবাদিককে নির্বিচার হত্যা করা হয়েছিল। খুলনাতে মানিক সাহা, হুমায়ুন কবির বালু সহ গৌতম সাহা, আমি সমকালী ছিলাম 2006। তখন গৌতম সাহাকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছিল, সেসব বিএনপির লোকের রায় করেছে। তবে এখানে কথা আছে, মানুষ নিরাপদ না হলেও, তারা সংগঠিত না হলেও, ক্ষমতার যে সরকার ক্ষমতা আসে তার দিকে কিছু মানুষ যায়। আওয়ামী লীগেরও কিছু মানুষ আপনাদের দেশেও আছে, যখন ক্ষমতায় যে দল থাকে, প্রাক্তন দল থেকে অন্যরা সেই দলে যোগ দেয়, সেরকম আমাদের দেশে আছে। তবে তারা এটা জানে তাদের নিরাপত্তা দেবে না। 2001-এর আগের টার্মে 91 থেকে 95 খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন এবং তখন অ্যাবসলিউটলি বিএনপি ছিল। 1 থেকে 5 জামাত এবং বিএনপি ছিল। তখন জামাতের 2 মন্ত্রী, এরা প্রথমে কৃষি মন্ত্রী ছিল আপনার হচ্ছে গিয়ে মতিউর রহমান নিজামী, যিনি 71-এর যুদ্ধাপরাধের দায়ে জামাতের সেক্রেটারি জেনারেল ছিল, যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল শেখ হাসিনার শাসন আমলে যুদ্ধাপরাধীদের বিচারে, যে মানবতা বিরোধী অপরাধের বিচারে। সেই মতিউর রহমান নিজামী কিন্তু শিল্পমন্ত্রীর দায়িত্ব পরিকল্পিতভাবে নিয়ে তিনি চীন থেকে অস্ত্র আনিয়ে 10 ট্রাক অস্ত্র, বিপুল গোলা বারুদ সহ আলফার জঙ্গিদের জন্য ভারতে পাচার করছিল। সেই 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, আমরা প্রত্যক্ষদর্শী সেটার। আমি তখন চট্টগ্রামে, আমরা সেই অস্ত্রগুলো, সেই রকেট লঞ্চার থেকে শুরু করে আপনার বিপুল একেবারে বিধ্বংসী, একেবারে ভারতকে ধ্বংস করবার ষড়যন্ত্র কিন্তু সব সময় বিএনপি আমলেই পাকিস্তান ব্যবহার করেছে, যেটা এখনো পাকিস্তানের লস্করে তাইয়্যেবের উপপ্রধান হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে আবারও ধ্বংস করবে। আপনাকে শেষ একটা লাইন দাদা, একটা লাইন যেটা ওটা সূত্রে আমি বলতে চেয়েছিলাম,
আপনার বিএনপির এখন যারা ভোট নিয়ে বলতে চাইছি, বিএনপির ক্যান্ডিডেটরা এখন জামাতের সাথে তাদের বিপুল দ্বন্দ্ব লেগেছে। কেননা আমি আগের সাথে বলেছিলাম, জামাত যেহেতু অন্য কাউকে অ্যালাউ করবে না, বিএনপির ক্যান্ডিডেটদেরকে প্রথম থেকে তারা সরাসরি গুলি করছে। এ পর্যন্ত বেশ কজন হতাহত হয়েছে। একইভাবে জামাত ভোটের ওরা যে পলিসি নেয়, ইসলামকে বিক্রি করে ধর্মের বেশাতি জামাতের রাজনীতি, এবং তারা কোরআন ধরে, যে কোরআন সাধারণ নিরীহ মুসলিমদের বিশ্বাস, পবিত্র বিশ্বাস, তাদেরকে কোরআন ছুঁয়ে সবসময় শপথ করিয়েছে দাঁড়িপাল্লা মার্কা জামাতে, সেটাতে যেন ভোট দেয়। সেটা এবারও করেছে, করতে গেছে। এবং তখন ছাত্র দলের, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের কিছু লোক গত 3 দিন আগে, 3 কি 4 দিন আগে পুলিশে ধরিয়ে দিয়েছে সেই জামাতের নারী সদস্যদের, যে কোরআন ছুঁয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। এখনো বিএনপির প্রার্থীরা ভাবছে নির্বাচন হবে এবং তারা জিতে আসবে, তারা বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র বেঁধে নিন। এই কারণে তারা ভাবছে যে তারা জামাতকে ছাড় দেবে না, এবং জামাতের ইসলামের বেশাতে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরাই কিন্তু প্রতিহত করছে। আপনাকে শেষ প্রশ্ন করব, বাংলাদেশে যদি শেষ পর্যন্ত ভোট হয়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে কি, নাকি এই সংখ্যালঘু নিপীড়ন আরো আগামী দিনেও চলবে? আমি আবারও সেই কথাটাই বলবো, নির্বাচনটা যেহেতু প্রহসন হবে, তারা যে সংখ্যালঘু নিধন যজ্ঞ চলছে, এথনিক ক্লিনজিং এবং প্রো লিবারেশন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বীর মুক্তিযোদ্ধাদের নিধনের যে যজ্ঞ চলছে, সেটা আরো মহা সমারোহে চলবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরানো যাবে না, যতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবে না, ততদিন একটি মানুষও নিরাপদ নয়, সংখ্যালঘুরা তো নন। ধন্যবাদ দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী দিনে আবার অন্য বিষয়ে কথা হবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।